ফেরার তারিখ না দিয়ে চোখ ও পায়ের চিকিৎসার জন্য বিএনপি প্রধান খালেদা জিয়া লন্ডনে রওনা হওয়ার পর থেকেই আওয়ামী লীগ নেতৃবৃন্দ তিনি আর ফেরেন কিনা এই নিয়ে সন্দেহ প্রকাশ শুরু করেছেন। সর্বশেষ সোমবারের মন্ত্রিসভার বৈঠকে স্বয়ং প্রধানমন্ত্রী মন্তব্য করেন, দেখেন খালেদা জিয়া দেশে ফিরে আসেন কিনা। সূত্র বলছে, এ সময় আলোচনায় অংশ নিয়ে মন্ত্রীদের অনেকেই খালেদা জিয়া মামলার ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন কিনা সে সন্দেহ প্রকাশ করেন। যিনি মামলার তারিখ পেছানোর জন্য 150 বার আবেদন করেন, তিনি মামলার ভয়ে আর আসবেন না এমন সন্দেহ স্বাভাবিক, তেমন মন্তব্য নাকি মন্ত্রিসভার বৈঠকে করা হয়। এর আগে সচিবালয়ে আরেক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলেন, একজন মামলার ভয়ে দেশেই আসেন না, অপরজন গেলেন সেই টেমস নদীর পারে। খালেদা জিয়া বিদেশ গেলে আওয়ামী লীগের এমন প্রচারণা এবারেই প্রথম নয়। এর আগে 2015 সালের সেপ্টেম্বরে লন্ডন গেলেও আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা খালেদা জিয়ার না ফেরার তত্ত্ব প্রচার করেছিলেন। এমন কথা তাই পাগলেও বিশ্বাস করে না মন্তব্য করে বিএনপি নেতৃবৃন্দ বলছেন, তাদের চেয়ারপারসন অবশ্যই দেশে ফিরবেন, আগামী দিনের আন্দোলনে নেতৃত্বও দেবেন। কিন্তু মামলার ভয়ে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলের নেতা হয়তো আর দেশে ফিরবেন না। ক্ষমতাসীনদের এমন ইঙ্গিত বা তা নিয়ে হাসি ঠাট্টা আসলে রাজনৈতিক পরিবেশ বিষয়ে কি ইঙ্গিত দেয়? মন্ত্রিসভার বৈঠকে কয়েকজন নাকি 1-11 সময় জেল মামলার ভয় এড়িয়ে প্রধানমন্ত্রীর দেশে ফেরার সাহসিকতার প্রশংসা করেছেন এ প্রসঙ্গে। কিন্তু গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক নেতার দেশে ফিরতে সাহসের প্রয়োজন হবে কেন? এই নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন এবং সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। স্বাগত আপনাদের তিনজনকেই। আমি শাহজাহান খান আপনাকে দিয়েই শুরু করি। মানে এই তত্ত্বটা কি এমনি এমনি আপনারা মানে খালেদা জিয়া দেশের বাইরে গেলেই ছড়ান? মানে এর আগেও তো এই তত্ত্ব ভুল প্রমাণিত হয়েছে, প্রতিবার একই তত্ত্ব কেন যে খালেদা জিয়া নাও ফিরতে পারেন? এর কারণটা হলো যে আপনি তো নিজেই বলেছেন যে মামলা, এই আলোচনা তো হয়েছে, আপনি দেখেছেন যে তিনি যে এতিমদের টাকা আত্মসাৎ করেছেন, যে মামলা চলছে, সেই মামলা তো প্রায় শেষ পর্যায়ের দিকে। এ নিয়ে অনেকে আশঙ্কা করতে পারে, আশঙ্কা যে সবসময় বাস্তব হবে তা নয়, আশঙ্কা করতেই পারে। আর তারপরে তো বিএনপির ইয়েটা হলো যে তাদের যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান, সেও তো আর দেশে ফিরলেন না। 111-এর সময় গেলেন, আর তো দেশে ফিরলেন না। দেখেন, রাজনৈতিক নেতা যারা, তারা তো এগুলোকে ফেস করতেই হবে, এগুলো মোকাবেলা করতেই হবে। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 111-এ যখন মামলা হলো, ওনাকে আসতে দেবেন না, উনি তো জোর করে বাংলাদেশে এলেন। বঙ্গবন্ধু যখন রাজনীতি করেছেন তখন তো তিনি এই যে মামলা মকদ্দমা, উনি এক এক জেলায় মিটিং করেছেন, গ্রেপ্তার হয়েছেন, আবার সেখান থেকে বেরিয়েছেন, মিটিং করেছেন, গ্রেপ্তার হয়েছেন, এমনি করে এমনকি ফাঁসির কাস্টে ওনাকে ঝুলিয়ে হত্যা করারও ষড়যন্ত্র করেছিল। তারপরেও তো উনি তো ভীত হননি। এইটাই হলো রাজনীতির। এবং দেখেন, আরেকজন মানুষ, সে হলো এই যে আমরা স্বৈরাচার বলি আর যাই বলি, জেনারেল এরশাদ, তাকে তো আমরা এই 15 দল 7 দল, তারপরে কি তখন 15 দলের সঙ্গে তো আপনারাও ছিলেন, সবাই মিলেই কিন্তু 3 জোটের রূপরেখা দিয়ে যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনের সময় অনেকেই বলেছিলেন যে এরশাদ সাহেবের জন্য হেলিকপ্টার প্রস্তুত, বিদেশ চলে যাবেন। কিন্তু এরশাদ সাহেব কিন্তু বিদেশ যায়নি, উনি কিন্তু দেশে ছিলেন, গ্রেপ্তার হয়েছেন, অনেক দিন কারাবরণ করেছেন, তারপরে বেরিয়েছেন, তারপরে রাজনীতি করছেন। এই যে বিষয়টা, অর্থাৎ মানে ক্ষমতা জেলখানা, এ তো পাশাপাশি অবস্থান করে। তা ওনাদের এত ভীত হওয়ার কারণটা কি? যে ওনারা এই যে বিদেশে যাবেন, ফিরবেন না, তারেক রহমান ফিরলেন না, খোকা সাহেব ফিরলেন না, অনেকেই তো আজকে বিএনপির নেতারা যারা বিদেশে মামলার ভয়ে বা জেল হতে পারে ইত্যাদি ভয়ে তারা ফিরবেন না, এইটার কারণেই আশঙ্কাটা করা হচ্ছে। মুজাহিদুল ইসলাম সেলিম, মানে এই যে কথাটা, মানে এটা একরকমের কি বলবো তত্ত্ব, আওয়ামী লীগ 2015-তেও এই তত্ত্ব দিয়েছেন, কিন্তু একদম প্রধানমন্ত্রী পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে এটা বলছেন। এবং মানে এর ভিত্তিটা কি? মানে আমি আসলে যেই প্রসঙ্গ শাহজাহান খান তুলেছেন সেই প্রসঙ্গ ধরেই আপনাকে প্রশ্নটা করতে চাইতাম যে আমাদের দেশ থেকে তো মানে এরশাদ সাহেবও পালিয়ে যেতে পারেন নাই, মানে থাকসিন চিনাওয়াত 52টা সুটকেস নিয়ে মানে পতনের পরে চলে গেছেন। খালেদা জিয়ার চলে যাবার কারণ কি? মানে এই তত্ত্ব দেওয়াই কেন আর এই তত্ত্ব ছড়ানোই কেন? ধন্যবাদ। আমি গোটা প্রসঙ্গটাকে আরেকটা অ্যাঙ্গেল থেকে আমি উপস্থাপন করতেছি। প্রথমে হলো যে শিরোনামে আমরা আলোচনা করছি যে সবকিছুর কেন্দ্রে আছে হলো রাজনীতি।
কিন্তু রাজনীতির পেছনে আছে কিন্তু অর্থনীতি। এবং ইংরেজিতে একটা কথা আছে যে পলিটিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমিক্স। রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ, এবং তার প্রমাণ কিন্তু আমরা দেখতে পাই। বাজার অর্থনীতি বাজার রাজনীতির জন্ম দিয়েছে এবং সমস্ত কিছু বাণিজ্যিকরণের ধারায় পরিচালিত হচ্ছে। সুতরাং যে কোনো রাজনৈতিক ফেনোমেনা সেটার এসেন্সটা বুঝতে হলে পরে আমাদেরকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে সেই জায়গায় উপনীত হতে হবে। যেমন ধরেন এই গতকাল ছাত্রলীগের 2 গ্রুপের ভেতরে মারামারি হচ্ছে, 2-3টা জায়গায় এটা হলো, এবং সেটার পেছনে লুটপাটের ভাগবাটোয়ারা একটা বড় ফ্যাক্টর। ছাত্রলীগ না হয় বুঝলাম যে ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত, ছাত্র দল মারামারি করে কেন করে? এইটা হলো আদর্শের দ্বন্দ্ব না, এইটা হলো ভবিষ্যতে বিএনপি যদি ক্ষমতায় যায় আগে ভাগে আমার গ্রুপের আধিপত্যটা আমি যাতে কায়েম করতে পারি। আপনি সব জায়গায় দেখুন 60-40 ভাগ বাটোয়ারার কাহিনী, এটা খুব সুপরিচিত। দ্বিতীয়ত আমি বলতে চাই, রাজনীতির প্রকৃত রাজনীতির ভিত্তি হলো নীতি, আদর্শ, কর্মসূচি। এইগুলো আমাদের এখানে রাজনীতি যখন আলোচনা হয়, নীতি, আদর্শ, কর্মসূচির প্রসঙ্গগুলো গৌণ হয়ে যায়, এবং আমাদের রাজনৈতিক দলগুলো, সবগুলো না, এবং বড় বড় রাজনৈতিক দল প্রভাবশালী বলে যারা নিজেদেরকে দাবি করে, তাদের ভেতরে সুপ্রিমো কালচার এক ধরনের এবং আভ্যন্তরীণ গণতন্ত্র, এই ব্যাপারটা অভাব, এবং সুপ্রিমো কালচার। সুতরাং 2টা রাজনৈতিক দলের ভেতরে তর্ক বিতর্কটা, প্রতিযোগিতাটা নীতি কর্মসূচি ধরে হওয়ার বদলে এটা হয়ে যায় যে তোমার নেতা কত বড় কিংবা কত ছোট, আর ওর নেতা কত বড় কত ছোট। সুতরাং আলোচনাটা না, এইটাই হলো এজেন্ডা, এইটাই এজেন্ডা। আমার নেতাকে যদি আমি সুপ্রিমো, আমার সুপ্রিমোকে যদি আমি সর্বগুণে গুণান্বিত বলে প্রতিভাত করতে পারি, তাহলে তার পেছনে পেছনে আমার দল সেখানে যেতে পারবে, এবং দলের ক্ষমতায় যাওয়াটাকে প্রাধান্য দেওয়া হয়। আমি বলছি না যে নীতি আদর্শ একেবারে নাই, এটা বলছি না, কিন্তু প্রাধান্যে সেইটা চলে আসে। এবং সেই কারণেই কিন্তু আমরা দেখতে পাই যে জনগণ যেটাকে খুব পছন্দের সঙ্গে দেখে বলে আমি মনে করি না, খুবই বিরক্ত হয় যে আলাপ আলোচনা ম্যাটেরিয়াল ইস্যুকে ধরে না হয়ে সেটা প্রধানত ব্যক্তিকেন্দ্রিক স্ল্যান্ডারিং কিংবা গুণগান গাওয়া। আপনার রাস্তা দিয়ে যান, দেখবেন সমস্ত জায়গায় এই রকমভাবে নিজেকে এক্সিবিট করা, নিজেকে প্রদর্শিত করার ভেতর দিয়ে একটা প্রভাব বলয় তৈরি করতে পারলে সেইটা দ্বারা সে কতগুলো অর্থনৈতিক সুবিধা নিয়ে আসবে, এই চিন্তা থেকে অনেক ক্ষেত্রেই, এবং দুর্ভাগ্য যে বেশিরভাগ ক্ষেত্রে আমি জানতে চাইবো আসলে যে আপনি কি মনে করেন যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এটা কি ইঙ্গিত দেয় যে বিএনপি প্রধান বা সাবেক প্রধানমন্ত্রী তিনি হয়তো ভয়ে আসবেন না, এরকম কথা যখন ক্ষমতাসীনরা বলেন, সেটা আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কি বলে, সেটাও আমি আপনাদের দুজনের কাছেই জানতে চাইবো। কিন্তু আমি এর আগে মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, মানে এই যে তত্ত্ব বিএনপির পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে পাগলেও বিশ্বাস করবে না যে খালেদা জিয়া ফিরবেন না, কিন্তু শাহজাহান খান যে কথাগুলো বললেন যে আপনাদের দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান তো ফিরছেন না, এবং মানে একরকম ধারণা করা যায় যে তিনি ফিরছেন না আসলে মামলার ভয়ে, মামলায় মুখোমুখি হবার ভয়ে ফিরছেন না, মানে একটা অনির্দিষ্টকাল ধরে তার চিকিৎসা চলছে। এই কারণেই কি এটা সুযোগ পায় কিনা, যাকে মুজাহিদুল ইসলাম সেলিম খালেদা জিয়াকে ছোট করার উদ্দেশ্যে প্রচারিত তত্ত্ব বলছেন, এই তত্ত্ব প্রচার করার সুযোগ পায় কিনা আওয়ামী লীগ? আসলে আওয়ামী লীগের বেগম খালেদা জিয়ার আকাশচুম্বী জনপ্রিয়তা তাদের অসহনীয় হয়ে পড়েছে। এই ধরনের বক্তব্য আমি মনে করি জাতীয় রাজনৈতিক নেতা সম্পর্কে এই ধরনের সস্তা বক্তব্য এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তিনি গিয়েছেন চিকিৎসার জন্য, তিনি আগেও গিয়েছেন, ফিরে এসেছেন, উনি ফিরে আসবেন না এই কথাটা ওনাদেরকে কে বলল? আচ্ছা, 1/11 সময় উনি বললেন ওনার নেত্রী জোর করে দেশে ঢুকেছেন, আবার 1/11 সময় ওনার নেত্রী দেশের বাইরে চলে গিয়েছিলেন। আমার বন্ধুবর এখন কমিউনিটি মিনিস্টার একসাথে জেলে ছিলাম, আমি বিব্রতকর করবো না কাউকে, বলছেন আমাদের নেত্রী কোনো অবস্থাতে দেশের বাইরে যাবে না। গেলেন তো, আরেকজন নেত্রী জেলে ছিলেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া বলছেন আমি এই বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না, এবং
ফ্লাইট রেডি ছিল এয়ারপোর্টে সৌদি আরবে পাঠিয়ে দেওয়ার জন্য, শি হ্যাজ রিফিউজড ইট। অর্থাৎ প্রত্যেকটা নেতা নেত্রী সম্পর্কে বক্তব্য রাখতে হলে আপনার একটু সতর্কতার সঙ্গে রাখা প্রয়োজন। পার্সোনাল স্ল্যান্ডারিং করাটা এটা রাজনীতির কি কোয়ালিটিটিভ ডেভেলপমেন্ট সেটা হয় না। ম্যাডাম কী জন্য গেছেন, তার চিকিৎসা আজকে নতুন নয়, ওনার নি রিপ্লেসমেন্ট হয়েছিল এবং 2 জায়গায় হয়েছে, একবার সৌদি আরব একবার লন্ডনে হয়েছে, সেটার জন্য চিকিৎসা, তার চোখের চিকিৎসা। এটা শুধু কি জানেন, মানে দেখতে নারীকে চলন বাখানা কি একটা বলে না, যে তার আকাশচুম্বী জনপ্রিয়তায় তাদের এখন ঈশ্বরের কারণ হয়ে গেছে। আমরা একজন জাতীয় নেতা যাবে চিকিৎসার জন্য, বংশর দেউল হেল যে সুস্থ হয়ে তিনি ফেরা আসুক, এটাই কামনা করা উচিত। সুস্থ রাজনীতির ধারা এটাই প্রকাশ পেত, কিন্তু ওনারা সুস্থ রাজনীতি ওনারা চান না। ওনারা চান যে এইটা বলে বেগম খালেদা জিয়া যে লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থকদের মনে যদি কিছু একটা কনফিউশন সৃষ্টি করা যায়, এই চেষ্টা ওনারা করছে। আমি অনুরোধ করব জাতীয় নেতা সম্পর্কে বক্তব্য রাখার আগে অনেক চিন্তা ভাবনা রাখতে হয়, কারণ জাতীয় নেতা জাতীয় নেতাই। এবং তিনি মানে আপনাদের লাভটা কি? আরেকটা কথা শেষ করে, খোকা সাহেব ক্যান্সার রোগে আক্রান্ত এবং তিনি সে চিকিৎসায় তিনি সেখানে আছেন। কোথায় সেখানে তার আর্লি রিকভারির জন্য তারা উইশ করবে, সেটা বলতে উনি আসতেছেন না। তো এরকম আবার সাদেক হোসেন খোকা এখন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য লন্ডন যাচ্ছেন। হ্যাঁ, আর ওনারা ওনাদের বন্ধুর কথা বললেন। ভাববার তো কারণ আছে আসলে, যে মামলার কারণে খুবই স্বাভাবিক অসুস্থ, তারপরে এতগুলো মামলা, এসব এড়াতে যে আসছেন না নেতৃত্ব, সে তো আবার সত্যি। They will come, they will face all these fake cases. It will be all fake cases. 111 যখন আপনারা ক্ষমতায় আসবেন তারপর না, রুল অফ ল যখন হবে, আপনার দেশে আইনের শাসন যখন ফিরে আসবে, গণতন্ত্র আইডিয়াল ডেমোক্রেসিতে যখন দেশ ফিরে আসবে, বিচার বিভাগের স্বাধীনতা যখন 100% এক্সারসাইজ করতে পারবে, they will come down. আমি একটা কথা বলি, উনি ওনাদের এক বন্ধুর কথা বলেছেন, আমি শুধু বলবো না, ওনার নামের আগে বিশ্ব কি একটা লেখা ছিল, ওনার বলছেন না, তা কি ওরা এখন গল্প করতেছেন না? উনি ওই সময় চলে যান নাই, সেটা উনি ক্রেডিট করে বলছেন। ওনাদের তো লজ্জা থাকে, যাকে বিশ্ব ড্যাশ বলেছে তাকে নিয়ে এখন একসাথে গল্প করছেন, তাহলে আমি মনে করি ফরচুনেট পারসন। এবং তাকে এই জন্য রাজাকারদেরকে আপনি নিয়ে দিয়েছেন সাথে, দুজনেই সত্য কথা বলছে। মানুষ বলে যে এক জোটে রাজাকার আরেক জোটে স্বৈরাচার, তো মানুষ এখন কিভাবে চলবে? আমি একটা বিরতি ফাইনালি আপনাকে বলতে চাই, জাতির উদ্দেশ্যে বলতে চাই, বেগম খালেদা জিয়া জনগণের নেত্রী, রাজপথ আন্দোলন করে তিনি এই অবস্থায় এসেছেন। উত্তরাধিকার সূত্রে তিনি আসেন নাই। 91-এর 82-এর পর থেকে, এরশাদের পর থেকে তিনি দলের পতাকা হাতে নিয়ে রাজপথ আন্দোলন করে তিনি আজকে এই পর্যায়ে এসেছেন। কারোর সাথে আপনার আপোষ করে নাই, স্বৈরাচার ইন্ধনে ক্ষমতা আসেন নাই। স্বৈরাচার ইন্ধনে যারা ক্ষমতা আসছে, তারা স্বৈরাচারকে নিয়ে এখন সুন্দরভাবে ঘর সংসার করতেছে। আমি একটা বিরতির পর শাহজাহান খান এমপি আপনার কাছে আসবো, এটা জানতে যে আপনাদের লাভটা কি, মানে এই যে কথাটা আপনারা প্রতিবার বলেন, এবং 1-11 সময় বেগম খালেদা জিয়া কোনোভাবেই দেশ ছাড়েন নাই, সেগুলো মানে এটা একটা বাস্তবতা, এবং তিনি এর মধ্যেও কখনো দেশ ছেড়ে চলে যাবার চেষ্টা করেছেন তেমনও না। তারপরেও যে আপনারা বারবার বলেন, আপনাদের কি কোনো বিশেষ সুবিধা হয় যে তিনি যদি মামলা মোকদ্দমা এড়িয়ে বিদেশ চলে যান? একটা বিরতির পর শাহজাহান খান এমপি আপনার কাছে এটা জানতে চাইবো। একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। শাহজাহান খান এমপি, আমি আপনার কাছে জানতে চাইবো যে কি লাভ, মানে আপনাদের কোনো লাভ আছে কিনা খালেদা জিয়া না ফিরলে? মানে এই যে প্রতিবার বলেন, কিন্তু এই 1-11 সময়ও আমাদের অনেক দর্শকও লিখেছেন, 1-11 সময়ও তো মীর মোহাম্মদ নাসির উদ্দিনও যেটা বললেন, খালেদা জিয়া তো দেশের বাইরে যান নাই, তখনও তার মামলার ভয় ছিল, জেলের ভয় ছিল, তিনি তো দেশের বাইরে যান নাই, বা এর মধ্যেও তিনি যতবার গেছেন ফেরতই এসেছেন। বারবার এই প্রত্যাশার আপনাদের কারণ কি? কোনো সুবিধা হয় মামলা মোকদ্দমা বাদ দিয়ে তিনি যদি লন্ডনে থাকেন? শেখ হাসিনা তখন যে বিদেশে গেলেন, তার পারিবারিক, আপনি জানেন যে তার তখন মেয়ের বোধহয় তখন সন্তান হয় সম্ভাবনা, সেই অবস্থায় কিন্তু উনি বিদেশ গেছেন, এবং ওনাকে বিদেশ থেকে আসতে দেওয়া হবে না এটা জেনেও কিন্তু উনি বিদেশ থেকে আসছেন। প্রশ্ন হলো, কে আগে গ্রেপ্তার হলো 111-এর সময়? শেখ হাসিনা না খালেদা জিয়া? শেখ হাসিনা কিন্তু প্রথম গ্রেপ্তার হলো, খালেদা জিয়া কিন্তু পরে গ্রেপ্তার হলো। তাহলে নাসির ভাইকে এই জিনিসটা বোধহয় ভুলে গেছিলেন, যে কারণে বলেন নাই, তাহলে বলা উচিত ছিল যে শেখ হাসিনা আগে গ্রেপ্তার হলেন। তাহলে বিষয়টা কি? টার্গেট তো শেখ হাসিনা, টার্গেট তো খালেদা জিয়া না। সেই কারণে 111-এর সময় কিন্তু শেখ হাসিনাকে প্রথম গ্রেপ্তার করা হলো।
আরেকটা বিষয় যেটা বলছেন খুব ভালো এখন কি কথা। টার্গেট খালেদা জিয়া? না না, এটা তো স্বাভাবিক। আওয়ামী লীগ রাজনীতি করবে বিএনপি জামাতের বিরুদ্ধে, জামাত বিএনপি রাজনীতি আওয়ামী লীগের বিরুদ্ধে, এইটাই তো রাজনীতিতে হবেই। এবং দল বা পক্ষের বিপক্ষে থাকবেই, সেখানে সমালোচনা আলোচনা অনেক কিছু হবে, অনেক সম্ভাবনাময় কথা বলা হবে, সেগুলা এটা রাজনীতিতে কোনো অপরাধ না। আমি একটা জিনিস ধন্যবাদ জানাতে চাই নাসির ভাইকে। নাসির ভাই খুব ভালো লোক, সত্য কথাই বলেন। উনি যেটা বলছেন জাতীয় নেতাদের সম্পর্কে আসলে মন্তব্য করা নিয়ে যে প্রশ্নটা উনি তুলেছেন, আমি একটু স্মরণ করে দিতে চাই, বঙ্গবন্ধুকে নিয়ে যে সমালোচনাগুলো করলেন তারেক রহমান লন্ডনে বসে, সমালোচনা না, আমি বলব কটূক্তিগুলো করলেন, তখন কিন্তু আমার নাসির ভাই কথা বলেন নাই। তখন যদি কথা বলতেন তাহলে নাসির ভাইকে আজকে একটা বাহবা দিতে পারতাম। প্রশ্ন হলো যে বঙ্গবন্ধুকে সমালোচনা কটূক্তি করার এই দুঃসাহসটা কি করে তারেক রহমানের হলো? যেই তারেক রহমানের মা এবং বাবার সম্পর্ক করে দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে, সেই বঙ্গবন্ধুকে নিয়ে আমি ঘটনাটা বললাম না, সৌজন্য বোধের কারণে আমি ঘটনাটা বললাম না, শুধু এইটুকু বলতে চাই, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার তাদের বৈবাহিক দাম্পত্য জীবনের যে বিচ্ছেদের পথে, ঠিক সেই মুহূর্তে বঙ্গবন্ধু তাদেরকে এই দাম্পত্য জীবন রক্ষা করে দিয়েছেন। তাহলে বঙ্গবন্ধুকে নিয়ে যে কটূক্তিটা করলেন, এটা তো কোনোমতেই ঠিক হয় না। মামলা মোকদ্দমার ভয়ে, মানে তার মানে সেই ভয়ে দেশে ফিরতে চান নাও পারেন, এটা আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কি ইঙ্গিত দেয়? মানে বিচার কাজ, বিচার বিভাগ, সরকার সব যদি নিজের মতো চলে তাহলে ভয়ের কি আছে? না, সব নিজের মতোই চলবে তো। আপনি যদি মোটামুটি নিশ্চিত হন যে এই মামলায় আমি ফেঁসে যেতে পারি, এবং আবার বলতে চাই যে জেনারেল এরশাদের মতো সাহসটা তো থাকতে হবে জেলখানায়, বঙ্গবন্ধুর মতো সাহসটাও থাকতে হবে। এই যে সাহসটাতে তার আছে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন। তো এখানে আরেকটা কথা একটু বলতে চাই, সেটা হলো যে বেগম খালেদা জিয়ার আকাশচুম্বী যে মানে জনপ্রিয়তার কথা নাসির ভাই বললেন, আকাশচুম্বী জনপ্রিয়তা কি দিয়ে প্রমাণিত হবে? দুটি দিকে আপনি প্রমাণ করতে পারেন। একটা হলো নির্বাচনের মধ্য দিয়ে, আর একটা হলো যে জনপথে আন্দোলনের মধ্য দিয়ে। আপনি যে ইস্যু নিয়ে আন্দোলন করছেন সেই ইস্যুটাকে জনগণ গ্রহণ করলো কিনা। রাস্তায় নামলেন না ওনারা, নেতা কর্মীরা নামলেন না, ওনারা জনগণকে আহ্বান করতেছেন। তাহলে এইটার মধ্যে দিয়ে কি প্রমাণিত হয়? ওনাদের ডাকে কেউ সাড়া দিল না, তার কি প্রমাণিত হয় যে জনপ্রিয়তা আকাশচুম্বী? আমি তো মনে করেছি জনপ্রিয়তা ভূতলে লুটিয়ে পড়েছে। শাহজাহান খান, আমরা পত্রিকায় পড়ছিলাম যে মন্ত্রিসভায় কথা উঠেছিল নির্বাচনের সেনাবাহিনীকে ব্যবহার নিয়ে, বিএনপির দাবি আর আইন, এই বিষয়ে কথা উঠেছিল, নির্বাচনী রোডম্যাপ নিয়ে কথা। খালেদা জিয়া ফিরবে কি ফিরবে না সে প্রসঙ্গে চলে গেল কেন? মানে কোনটা বেশি এখন ক্যাবিনেটে কি আলোচনা হয়েছে সেটা তো আপনাকে আমি বিস্তারিত বলবো না, বলা অনুচিত। আমি শুধু এটুকু বলতে চাই যে কথাটা, তারপরে নির্বাচনী রোডম্যাপ বা বিএনপির যে দাবি সেই প্রসঙ্গে আর কথা এগোতে পারেনি না। আমি একটু বলি, সেটা হলো যে আপনি যে কথাটা বললেন যে মন্ত্রিসভা অনেক বিষয়ে কথা বলছে, এবং সেনাবাহিনী নিয়োগ হবে কি হবে না সেটা তো নির্বাচন কমিশনের ব্যাপার, আওয়ামী লীগের বা সরকারের ব্যাপার নয়। নির্বাচন কমিশন সংবিধান অনুসরণ করে সেখানে কিভাবে তার আইন শৃঙ্খলাকে রক্ষা করবেন, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করবেন, সেই দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। কাজে কাজে ওই বিষয়ে আমাদের কিছু আলোচনা নয়। আমি এরপরে যে বিষয়টা বলতে চাচ্ছি, আমাদের ভাইরা অনেক সময় অনেক কথা বলেন, তো যে দেখেন, ঠিক আছে, একটা কথা শুধু বলে রাখি যে যুদ্ধ অপরাধীদের যখন বিচার হচ্ছিল তখন বেগম খালেদা জিয়া 2011 সালে 18-19 অক্টোবর তারিখে ময়মনসিংহ, রংপুর, বগুড়াতে কয়েকটি জনসভায় বক্তৃতা করছিলেন যে সালাউদ্দিন কাদের চৌধুরী, নিজামী, সাইদিয়াদের নাম উল্লেখ করে যে এরা কোনো যুদ্ধ অপরাধী নয়। প্রশ্ন হলো তাদের যখন যুদ্ধ অপরাধের কারণে মানে আদালত নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। আমি শুধু এইটুকু বলতে চাই, নাসির ভাইকে স্মরণ করে দিতে চাই যে তখন ওনারা এটার বিরোধিতা করলেন, কিন্তু পরবর্তী যখন ফাঁসিও হয়ে গেল ওনারা একটু শব্দ করলেন না। এইটা কোন রাজনীতি আমি বুঝলাম না। জি, আমি একটু অবশ্যই বল। উনি আমার ব্রাদার খুব সুন্দর কথা বলছেন যে 1/11 সময় শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে গ্রেপ্তার হয়েছিলেন। ওনার গ্রেপ্তারের দৃশ্যটা এখনো চোখে ভাসছে। আমি ব্যক্তিগতভাবে, আমরা যারা জেলে ছিলাম তখন 22-23 জন, আমরা সবাইটাকে কন্ডেম করেছিলাম।
যে একজন ন্যাশনাল লিডারকে এইভাবে পুলিশ টানা হেঁচড়া করে নিয়ে যাওয়াটা উই ক্যানট টলারেট ইট। তারপরে ম্যাডাম খালেদা জিয়া গ্রেফতার হলেন। কিন্তু এখানে একটা ঐতিহাসিক ঘটনা আছে, রিলিজ কে আগে হলেন? 111 গভর্নমেন্টের সময় রিলিজ প্রথম হলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শুধু রিলিজ হইলেন না, তিনি ঢাকা এয়ারপোর্ট থেকে যাওয়ার সময় তিনি বলে গেলেন আই উইল রেটিফাই অল দ্য অ্যাকশনস অফ দ্য 111 গভর্নমেন্ট। এবং তিনি যখন লন্ডন ল্যান্ড করলেন একটা এয়ারপোর্টে, ওনাকে রিসিভ করলেন বাংলাদেশের তথায় রাষ্ট্রদূত সাহেব, আর বেগম খালেদা জিয়া তখন জেলে। হাইকোর্টের একজন মহামান্য বিচারপতি একটা বেইল পিটিশনে হিয়ারিং এসে বলছিল একজন নেত্রী দেশের বাইরে ঘুরছেন, আরেকজন নেত্রী জেলে। তো দেশে কি চলছে আমরা তো বুঝতে পারতেছি না, বিচার এখানে হবে না, বিচার আল্লাহর কাছে জানুই আপনারা। আমার বক্তব্য অত্যন্ত ক্লিয়ার যে আপনার বঙ্গবন্ধু সম্পর্কে তারেক রহমান যে রিমার্কিং কথা ওনারা বলছেন, ওই অনুষ্ঠানে আমি প্রেজেন্ট ছিলাম। আমি আপনাকে কি বলবো, শপথ করে বাংলাদেশে মানে প্রচারিতই হয়েছে। আমাকে আসামি করেছে 28টি জেলায়। একটা ভিডিও চিত্র ওখানে দেখানো হচ্ছে ওই যে আর্কিভ থেকে, যে সেখানে ওনার একটা স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টটা ওনার নিজের গলায় শোনা। উনি শুধু রেফার করতেছিলেন, শেখ বদরুদ্দীন উমর সাহেব এটা বলেছেন, উনি এটা বলেছেন, উনি নিজের থেকে কোনো স্টেটমেন্ট সেখানে করেন। হাওয়ার এটা সাবজুডিস ম্যাটার মামলা হয়েছে, আমরা সেখানে আসামি হাজিরা দিচ্ছি, দিস এন্ড দ্যাট। বাট আজকের যে প্রাইম ইস্যু, আজকে প্রাইম ইস্যু ম্যাডাম খালেদা জিয়া আসবে কি আসবে না সেটা প্রাইম ইস্যু নয়। উনি রাজনীতিবিদ, রাজনীতি করে এতটুকু আসছে। আজকে প্রাইম ইস্যুটা এই দেশে নির্বাচন, নাকি 5ই জানুয়ারি নির্বাচন আবার রিপিট হবে, নাকি একটা সুন্দর নির্বাচন হবে, সেটাই আছে। আওয়ামী লীগ আরেকটা যে তথ্য দিতে চাই, আপনার নিশ্চয়ই মনে আছে 2015 সালে সেই সময়টাতেও দুজন বিদেশি পরপর হত্যার পরেও সরকারের পক্ষ থেকে বলা হলো যে উনি লন্ডন থেকে, খালেদা জিয়া লন্ডন থেকে এসব চক্রান্ত করছেন। আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন যে সাদিয়া জাহান, যে খালেদা জিয়া, আমার ধারণা তিনি সেই প্রসঙ্গ টেনেই বলছেন যে খালেদা জিয়া বিদেশ গেলেই দেশে নানা রকম দুর্ঘটনা ঘটে, এ কারণেই হয়তো সরকার এরকম বলছেন। মানে এই বিশ্বাসগুলো তো সরকার একরকমের প্রচার করতে পেরেছে তাহলে? না 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 না, সরকার এখন আজকে যেটা বলছে টু ডাইভার্ট দ্য অ্যাটেনশন, আজকে নির্বাচন কমিশন রোড ম্যাপের নামে যে একটা হাস্যকর আপনার রোড ও বাকি ম্যাপও বাকি, তার যে দায়িত্ব একটা ফেয়ার ফ্রি ইনক্লুসিভ ইলেকশন করবে কি করবে না সেটার উপর তার সিদ্ধান্ত নেওয়া, নাকি 5 জানুয়ারি নির্বাচনের মতন সে রিপিট করবে, তার রোড ম্যাপ আবার ইন্ডিকেট করে যে 5 জানুয়ারির মতন নির্বাচন রিপিট হতে যাচ্ছে। রোড ম্যাপে থাকতে হবে যে সংসদ থাকবে কি থাকবে নির্বাচনের সময়, রোড ম্যাপে থাকতে হবে আর্মি ইলেকশনের কাজে ডেপুট করবে কি করবে না, রোড ম্যাপে থাকতে হবে যে পৃথিবীর কোথাও সংসদ রেখে আপনার নির্বাচন হয় না, সংসদ ভেঙে দেওয়ার পরে একটা রুটিন ওয়ার্ক করার জন্য একটা ছোট্ট একটা সরকার থাকে। ওগুলি উনার কিছু না বলে রোড ম্যাপ নামে যেগুলি বলেছেন আমরা উই রিজেক্ট ইট ওয়ান্স এন্ড এগেইন, এবং ইলেকশন কমিশন এবং অত্যন্ত পরিকল্পিতভাবে সরকার আজ্ঞাবহ হয়ে যে রোড ম্যাপের নামে, এটা রোডও না, খালেদা জিয়া ফিরে আন্দোলনের নেতৃত্ব দেবেন এই কথাটি নিয়ে আপনার সঙ্গে আমি পরে আলাপ করব। কিন্তু মুজাহিদুল ইসলাম সেলিম, এই মানে এই যে বিএনপির বিষয়ে, যে বিএনপি হঠাৎ নেতৃত্ব শূন্য হয়ে যেতে পারে, বিএনপি প্রধান হয়তো জেলে যেতে পারেন, বিএনপি প্রধান হয়তো নির্বাচন করতে পারবেন না, শুধু আসলে তিনি বিদেশ থেকে যাবেন তাই নয়, মানে এই প্রত্যেকটা জিনিস গত কয়েক বছরে বারবার বলা হয়েছে। এর একটা কারণ কি এরকম যে মানে বিএনপি প্রধানের কিছু একটা মানে এর মানে বিএনপির অবসান, মানে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাওয়া, সেটা বুঝে এইদিকে বারবার বলা, নাকি এগুলো আসলে একরকমের কথার কথা, একরকমের অপপ্রচার, যেটা আপনি বলছিলেন যে ছোট করবার জন্যই বলা? না দেখুন, এইটা আমি বলতে চাই যে আজকে যে আলোচনাটা হচ্ছে সম্ভবত আমি এই আলোচনায় একটু বেমানান, এবং আলোচনা থেকে মনে হচ্ছে দেশের সামনে মূল দ্বন্দ্বটা হলো শেখ হাসিনা বনাম খালেদা জিয়া, কিন্তু দেশের দ্বন্দ্বটা মূল এইটা নয়। আমার বক্তব্যটা কেউ দমত করতে পারে, মূল দ্বন্দ্বটা হচ্ছে বাংলাদেশের অর্থ সম্পদ লুটপাট করে মুষ্টিমেয় মানুষ মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানাচ্ছে, কানাডায় বেগম পাড়া গড়ে তুলছে, সুইজারল্যান্ডে টাকা পাচার করছে, এবং একের পর এক এইসব সংকটগুলো এবং কলঙ্কজনক ঘটনাগুলো সেটা প্রকাশিত হচ্ছে। সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি আপনি দেখেন, একের পর এক এইগুলো হচ্ছে।
এবং সেই শতকরা 1% মানুষের হাতে সম্পদ কেন্দ্রীভূত হচ্ছে, আর অন্যদিকে শতকরা 99% মানুষ আজকে সম্পদহীন হয়ে যে একটা মানবেতর জীবনের দিকে ক্রমাগতভাবে ধাবিত হচ্ছে। তাদের অবস্থা যে একই জায়গায় আছে সেটা আমি বলবো না, কিন্তু ওই 1%-এর সম্পদ যেই হারে বৃদ্ধি পাচ্ছে, 99%-এর সম্পদ কিন্তু সেই হারে বৃদ্ধি পাচ্ছে না, ফলে বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। আমাদের এখানে সুন্দরবন ধ্বংস হওয়ার সংকট, দিস ইজ দ্য ইস্যু। গার্মেন্টসের শ্রমিকরা ঈদ করতে পারে না, অনেক গার্মেন্টসের শ্রমিক সেইখানে আগুন দিয়ে পুড়ে বয়লার বার্স্ট হয়ে যে মারা গেল। এই দিস আর দ্য প্রবলেমস। আমাদের হাওড় এলাকার এইটা হলো প্রবলেম। কন্ট্রাডিকশনটা হলো এই জায়গাটায়। আনফর্চুনেটলি আমাদের মেইন কনফ্লিক্টটা পার্সোনালিটির কনফ্লিক্টে পরিণত করা হয়েছে। কেন করা হয়েছে আমি বলছি, যে আমাদের এখানে একদিকে সামন্তবাদী ভাবধারা, যে জমিদারের রাজত্ব, আমার জমিদার বড় না তোমার জমিদার বড়, এইটার সঙ্গে কর্পোরেট কালচার। কর্পোরেট কালচারটা কি? কর্পোরেট কালচার হলো চিফ এক্সিকিউটিভ অফিসার, হায়ার অ্যান্ড ফায়ার। এই সিস্টেমে চললে দল ভালো চলবে, দেশ ভালো চলবে। এইটা দিয়ে সুপ্রিমো কালচারটা চলে। আমি একটা বিরতির পর ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো, আপনারা একটা মোর্চা করেছেন, বাম জোটের মোর্চা, দীর্ঘ সময় ধরেই বলছিলেন সেই জোট আপনারা করতে পেরেছেন, তো করেছেন। সেটা কি নির্বাচনী জোট কিনা, নির্বাচনী রোড ম্যাপ, এবং আসলে কি খালেদা জিয়া শেখ হাসিনা একমত না হলে নির্বাচনী রোড ম্যাপ দিয়ে নির্বাচন পর্যন্ত, অংশগ্রহণমূলক নির্বাচন পর্যন্ত পৌঁছানো যাবে কিনা, সেই প্রসঙ্গেও আলাপ করতে চাই। একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। আমি মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছে সংক্ষেপে জানতে চাইবো যে এই যে মানে রোড ম্যাপ দিয়েছে নির্বাচন কমিশন একটি, এবং আপনারা এরই মধ্যে একটি বাম মোর্চা গঠন করেছেন, সিপিবি বাসদ এবং বাম মোর্চা ঐক্যবদ্ধ হয়ে একটি বাম জোট গঠন করেছেন আপনারা। এটি কি নির্বাচনী জোট কিনা, মানে আপনারা রোড ম্যাপ দিয়ে মানে নির্বাচনের দিকে হাঁটবার পথ দেখতে পাচ্ছেন? না, এটা নির্বাচনকে লক্ষ্য করে কোনো জোট গঠনের প্রচেষ্টা না, সেটা নির্বাচন আসলে পরে তখন সেই প্রসঙ্গটা আমরা দেখব। তো এইটা হচ্ছে প্রধানত আমাদের দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ এবং বিএনপির বাইরে একটা বিকল্প শক্তির জাগরণ অপরিহার্য হয়ে উঠেছে, এবং সেইটা বিকল্প কেবলমাত্র কতগুলো দল এবং নেতার সমাবেশ ঘটনাই নয়, একটা বিকল্প কর্মসূচির ভিত্তিতে বিকল্প ধারার একটা আন্দোলন এই দেশে গড়ে উঠতে না পারলে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো না। এই বামপন্থী শক্তিটার দুর্বলতা বা তুলনামূলকভাবে অনুপস্থিতি আমাদের জাতীয় ক্ষেত্রে অন্যান্য জায়গায় কিন্তু প্রভাব সৃষ্টি করে। এখানে শাহজাহান খান সাহেব উপস্থিত আছেন, ছাত্রলীগ করতেন, আমরা তখন ছাত্র ইউনিয়ন, সমানে সমান। ছাত্রলীগের প্রধান প্রতিদ্বন্দ্বী যখন ছাত্র ইউনিয়ন ছিল, তখন ছাত্র ইউনিয়নের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য ছাত্রলীগের কর্মীদেরকেও একটু বইটা একটু পড়তে হতো, একটু সংস্কৃতিবান হতে হতো, একটু উন্নত চেতনা সম্পর্কে ভাবতে হতো। এখন প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ছাত্র দলের সঙ্গে, এবং সেইটাকে মোকাবেলা করতে হলে পরে কার হাতে বেশি মাস্তান হবে, কার হাতে বেশি অস্ত্র থাকবে, এই প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। আপনি অনেকগুলো মানে রামপাল থেকে শুরু করে আপনি অনেকগুলোকে বললেন যে মানে অর্থ পাচার, অর্থ লুট, এগুলোকেই মূল ইস্যু বলছেন, এবং আপনারা বোধহয় 27 তারিখ একটা সমাবেশেরও কথা ভাবছেন, কিন্তু আপনারা নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনকে এখন কোনো প্রধান ইস্যু ভাবছেন না? অবশ্যই ভাবছি, আমার আর 10টা কাজের ভিতরে এইটাও একটা কাজ। কিন্তু এটাই এবং নির্বাচন কনস্টিটিউয়েন্সি তৈরি করে ভোট দাও ভোট দাও, এইটার চেয়ে এখন গুরুত্বপূর্ণ হলো নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের জন্য আন্দোলন গড়ে তোলা। নির্বাচন টাকার খেলা, পেশি শক্তির দাপট, প্রশাসনিক কারসাজি, এইগুলোর ভেতর দিয়ে আগে যেরকম সামরিক শাসনের আমলে এটাকে প্রহসন করে তোলা হয়েছিল, দুর্ভাগ্য এরশাদকে উৎখাত করার পরেও আমরা নির্বাচনটাকে আবার সেই রকম একটা তামাশার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ওর জন্য নির্বাচনকে কার্যকর করার জন্য আমূল সংস্কার করতে হবে, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করতে হবে। এই সংগ্রামগুলো অন্য 10টা দাবির সঙ্গে এই সংগ্রামটাও বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাহজাহান খান এমপি, আপনার কাছে অনেকেই যে খালেদা জিয়া চলে গেলে কি লাভ, আপনাদের খালেদা জিয়াকে ভয় কেন, এরকম প্রশ্ন করতে করতে হাসান সুমন নামে একজন দর্শক প্রশ্ন করেছেন যে তিনি মনে করেন যে আওয়ামী লীগ আসলে আগামী নির্বাচনে খালেদা জিয়াকে দেখতে চায় না, সে কারণেই কখনো মানে নানা রকম গুজব ছড়ায়, কখনো জেলে যাওয়ার গুজব, জেলে থাকার গুজব, কখনো নির্বাচনে অযোগ্য হওয়ার গুজব, কখনো বিদেশ থাকার গুজব। এই দেশে দুইটা সময়
পক্ষে বিপক্ষে গুজব অনেক কিছু হয়, একটা হলো বিয়ের সময় আর একটা হলো নির্বাচনের সময়। তো এইগুলো নির্বাচনের সময় বহু কথাবার্তা ছড়াবে, এইটা নিয়ে এত দুশ্চিন্তা বা আলোচনার আমি কোনো বিষয় মনে করি না। আমি বলতে চাচ্ছি যে রোড ম্যাপের কথা যেটা বললেন নাসির ভাই, যে ওনাদের মহাসচিব উনি বলেছেন রোডই দেখতে পাচ্ছি না, ম্যাপ তো পরের কথা। প্রশ্ন হলো রোড আগে না ম্যাপ আগে? ম্যাপ থাকলেই তো রোড তৈরি হবে। আপনারা রাস্তা তৈরি করবেন, আগে তো একটা ম্যাপ তৈরি করবেন, একটা ঘর তৈরি করবেন, আগে তো ম্যাপ তৈরি করবেন। তো এখন এই যে রোড ম্যাপ, কিন্তু আসলে এটা একটা নির্বাচন কমিশন সবসময় তাদের একটা রোড ম্যাপ বা একটা রাজনৈতিক দল বলেন, সরকার বলে, সবারই একটা পরিকল্পনা থাকে, সেটাই হলো এখানে কথাটা। এখন প্রশ্নটা হলো যে এই 7টি বিষয়ে নির্বাচন কমিশন কথা বলছে। তারা বলছে আইনি কাঠামো পর্যালোচনা, সংস্কার, তারা বলছে নির্বাচন প্রক্রিয়া সহজীকরণ, যুগোপযোগী করা, লক্ষ্যে সংশ্লিষ্টদের সাথে পরামর্শ গ্রহণ করা। তারা বলছেন এলাকার সীমানা পুনর্নির্ধারণ, নির্মূল ভোটার তালিকা প্রণয়ন সরবরাহ, বিধি বিধান অনুযায়ী পূর্ব ভোট কেন্দ্র স্থাপন, নতুন নতুন রাজনৈতিক দলের নির্বাচন, এবং এগুলো তো এইটা নিয়েই তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। এই কথাগুলো বলার জন্যই কিন্তু ওনারা সকল রাজনৈতিক দলকে সেখানে ডাকছেন। নির্বাচন কমিশন তো আর সংসদ ভেঙে দেবে না। কিন্তু নির্বাচন সহায়ক সরকার বলতে মানে শেখ হাসিনা সরকারের অধীনে খালেদা জিয়া নির্বাচনে যাবেন না, বিএনপি নির্বাচনে যাবেন না, এটা স্পষ্ট করেছেন। এবং 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন ভাবলে এর মধ্যে তো আপনারাও কোনো সমাধান সূত্র বের করবার চেষ্টা করেননি। বিএনপির আরেকটি যে গুরুত্বপূর্ণ দাবি তারা প্রায়শই করছেন যে সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে দায়িত্ব দেওয়া, সেনাবাহিনীকে সেই বিষয়টিতে আলাপ উঠলে পরে মন্ত্রিসভায় আলাপ অন্যদিকে চলে যাচ্ছে। মানে সমাধানগুলো তো আপনাকে বলি, আর্মি নির্বাচনে মানে অর্থাৎ তারা সেখানে আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত হবে কিনা এই ব্যাপার প্রথমত হলো সংবিধান কি বলে, দ্বিতীয় কথা হলো নির্বাচন কমিশন এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। আইন এবং সংবিধানের বাইরে আমার আপনার যাওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং সংসদ থাকবে কি থাকবে না, এই সরকার থাকবে কি থাকবে না, বা কি হবে। আর 2014 সালের নির্বাচনের কথা বলেন, 2014 সালে শেখ হাসিনা বলেন নাই যে আসেন আপনারা নির্বাচনে, আপনার নির্বাচনকালীন মন্ত্রিসভায় কোন কোন পদ চান, কোন কোন মন্ত্রণালয় চান, আমরা সেটা নিয়ে আলোচনা করি? আসেন নাই আলোচনা। ওনারা মনে করছিলেন মানুষ পড়াইয়া, গাড়ি পড়াইয়া, গাছ কাইটা, সন্ত্রাস সৃষ্টি করিয়া শেখ হাসিনাকে উৎখাত করবেন। এই জায়গাটাই হলো এখন মানুষের ভয়, যে বিএনপি জামাত তারা মাঠে নামলেই মানুষ ভয় পায় যে এই দলটি আবার সন্ত্রাস সৃষ্টি করছে। একটা ব্যাপারে আমি একটু বলি, সেলিম ভাইয়ের একটা বিষয়, সেলিম ভাই বলছেন যে এটা অর্থ সম্পদ সব লুট হচ্ছে ইত্যাদি, এই সমস্ত কথা বলছেন, এবং 99 ভাগ সম্পদ হারাচ্ছেন ইত্যাদি, এক ভাগের হাতে সব। তাহলে পরে প্রশ্ন হলো যে এই দেশটি একটা নিম্ন আয়ের দেশ কি করে নিম্ন মধ্য আয়ের দেশ হলো? কি করে দরিদ্র সীমা হ্রাস পেয়ে 44 ভাগের জায়গায় সেখানে 22 ভাগ হলো? কি করে 24 অতি দারিদ্রের হার 24% জায়গায় 11% হলো? কি করে মাথাপিছু আয় $529 থেকে শেখ হাসিনার সময় $1602 উন্নীত হলো? কি করে বৈদেশিক মুদ্রা রিজার্ভ 300 বিলিয়ন থেকে 3300 বিলিয়নে উন্নীত হলো? কি করে? মাথাপিছু আয় সম্পর্কে আমি খালি একটাই বলবো, সময় নাই। মাথাপিছু আয় সম্পর্কে আমি অর্থনীতির ছাত্র, তখন আমরা এইটাই শিখেছি যে মাথাপিছুর হিসাব দিয়ে প্রকৃত চিত্রা জানা যায় না। যেমন উদাহরণ দেওয়া হতো, একটা মানুষের অর্ধেকটা শরীর আপনি যদি ফ্রিজের ভিতরে ঢুকাই রাখেন আর বাকি অর্ধেকটা চুলার উপরে দিয়ে তারপরে বলেন যে তিনি নাতিশীতোষ্ণ আবহাওয়ার ভিতরে বসবাস করছে, তাহলে পরে এই মাথাপিছুর হিসাবটা যেমন একটা বিকৃত এবং ভুল চিত্র তুলে ধরে। মাথাপিছুর আমাদের দারিদ্রের ডেফিনিশন বদলায় দিলে, আমি দারিদ্রের ডেফিনিশন যদি বদলায় দিই তাহলে পরে আমি তো কালকেই হিসাব করে দেখাতে পারবো যে আমাদের দেশে কোনো দারিদ্র নাই। 2 নম্বর হলো দারিদ্রটা একটা আপেক্ষিক ব্যাপার। আমাদের এই গুহার আমলে, গুহাতে যখন প্রাগৈতিহাসিক যুগে
তখন দারিদ্র্যের যে মাপকাঠি ছিল, এখন দারিদ্র্যের মাপকাঠি কিন্তু এটা মানে না। 3 নম্বর হলো শোনেন, দারিদ্র বা এই উন্নয়ন আসল উন্নয়ন না, এগুলো বলে মানুষ মানে সাধারণ জনগণকে কেন, মানে আওয়ামী লীগ তো সবসময় সকলকে খোঁচা দিয়ে যাচ্ছে ওই জায়গাটা থেকে যে কেউ তো রাস্তায় নামছে না, মানে কেন তাহলে জনগণের ভেতরে এইটা একটাই জবাব শর্টে আমি বলছি, আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ ক্ষুব্ধ হয়ে আছে কিন্তু ভালো বিকল্প পাচ্ছে না। ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায় ঝাঁপ দিলে মানুষের কোনো উপকার হবে এটা মনে করেন? তাহলে তো আপনিও মনে করছেন শেষ পর্যন্ত ব্যাপারটা শেখ হাসিনা খালেদা জিয়ারই, মানে বিএনপি আওয়ামী লীগেরই তো। এটাই প্রবলেম আমাদের। মানে তার মানে জনগণ তো এর বাইরে কিছু মনে করে না। আমাদের এখানে ঢাকা শহরে অ্যাডিস মশা, জি, কারো ডেঙ্গু হচ্ছে, জি, কারো হলো চিকুনগুনিয়া হচ্ছে। এখন একটাতে মরে একটাতে মরে না, তেমন চিকুনগুনিয়া ভালো, একটাতে মরে একটাতে কষ্ট। এই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে জনগণ কিন্তু শান্তি এবং স্বস্তি পাবে না। মোহাম্মদ নাসিরউদ্দিন, আপনাকে অনেকেই প্রশ্ন করছেন যে মানে বিভিন্ন অনেকে খালেদা জিয়া যে সে সময় তিনি 1-11 সময় যাননি সে কথাটি তো অনেকেই বলেছেন। এছাড়া মিজান রহমান নামে একজন দর্শক প্রশ্ন করছে যে ইস্যু তো গণভবন, বিএনপিকে রোডে উঠিয়ে একেবারে গণভবনে যাওয়ার মানচিত্র ধরিয়ে দিলে বিএনপির কাছে এই রোড ম্যাপ যৌক্তিক মনে হবে? রোড ম্যাপ আমরা যেটা বলেছি, নির্বাচন কমিশনের যে প্রাইম যেটা দায়িত্ব ছিল, তো নির্বাচনটা সুষ্ঠু করার জন্য কি প্রয়োজন, প্রথম হলো এলপিএফ লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে তাদের একটা বক্তব্য আসা উচিত ছিল। এখন আগে 2008 সালে পর্যন্ত ল এনফোর্সিং এজেন্সিতে আর্মি ছিল, এটাকে বাদ দেওয়া হয়েছে কেন? ওনাকে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে একটা ফেয়ার পার্টিসিপেটরি ইনক্লুসিভ নির্বাচন করার জন্যে নির্বাচন কমিশন কিছু পদক্ষেপ নেবেন। ওনারা এই সাহস করে বলতে পারলেন না যে ইলেকশন ফেয়ার এবং ফ্রি করার জন্য আর্মিকে আবার ডেপুট করার দরকার আছে, সেটা তিনি বললেন না। আজকে ওনারা ক্যাবিনেট আলোচনা করছেন যে নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ নেই আর্মির, স্ট্রাইকিং ফোর্স হিসেবে ওনা করতে। আর্মিকে দিয়ে সব কাজ করানো যায়, আর আর্মিকে একজন আর্মি একটা ভোট খেতে থাকবে ভোটের দিন, সেটাও ওনারা রাজি হচ্ছেন না। আমাদের আর্মির অত্যন্ত চৌকস দেশপ্রেমিক আর্মি, তাদেরকে দিয়ে যদি নির্বাচন করে আজকে একটা রিকমেন্ডেশন দিত, আমার রোড ম্যাপও বাকি, রোডও বাকি, আর এগুলি রুটিন ওয়ার্ক, হালনাগাদ ভোটার তালিকা। তারপরে শুনেন, আর্মি সকল কেন্দ্রে থাকলে কি আপনারা শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেন? মানে শেখ হাসিনা আর্মিকে যদি ল এনফোর্সিং এজেন্সি হিসেবে আর্মিকে যদি নির্বাচনের দায়িত্ব দাও, আমরা ইলেকশন যাবো। আমরা তো ইলেকশন যাবো না, আমরা তো ইলেকশন পার্টি, আমরা তো ওনাদের মতন কারো সহযোগিতা হচ্ছে নি, আমরা ক্ষমতায় যাওয়ার পার্টি না। আমরা নির্বাচন করে 91-এ ক্ষমতা আসছি, আমরা 2001-ও নির্বাচন করে ক্ষমতা আসছি, আমরা নির্বাচন মাধ্যমে ক্ষমতা যেতে চাই। একটা উনি সেলিম ভাই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য পরিবেশটা ওনার জন্য সৃষ্টি করতে হবে। আপনার এলপিএফ যদি আপনার ফাইনাল না হয়, সংসদ থাকবে, উনি পতাকা করে ক্রুর করে এলাকায় ঘুরবেন, আর আমি সংসদে থাকবো না, পতাকা ব্যবহার করেন, এটা জানি। সংসদ কেন থাকবে? ওরা উচিত ছিল বলা সংসদ ভেঙে দিতে হবে, আপনার নির্বাচনকালীন একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আর্মিকে এন্ট্রাস্ট করতে হবে অ্যাজ বিফোর। 2008-এ যখন আর্মি ল এনফোর্সিং এজেন্সি হিসেবে ছিল, এখন আর্মিকে ল এনফোর্সিং এজেন্সি হিসেবে ইলেকশনের দায়িত্ব দেওয়া উচিত। ওনারা বলে স্ট্রাইকিং ফোর্স, আর্মিকে তো ভয় কেন? আমরা তো বলে আর্মি আর্মিকে আওয়ামী লীগ ভয় পায় না, আর্মিকে আপনারা মেল হ্যান্ডলিং করেছেন, আপনার নিশ্চয়ই মনে আছে। আমি বলি শেষ করি, আমি শেষ করি না, আমার তো শেষ হয় নাই। ও সরি, আপনি শেষ করেন? আমার শেষ হয় নাই কোনো। আমি একদম কনক্লুসিভ, যেটা নির্বাচন কমিশনকে আমরা সহযোগিতা করতে রাজি আছি। নির্বাচনের রোড ম্যাপের নামে একটা হাস্যকর ব্যাপার তুলে ধরেছে। মানে মীর মোহাম্মদ নাসিরউদ্দিন হয়তো একটু বেশি মানে আবেগপ্রবণ হয়ে বললেন কিনা জানি না, যে আর্মি কেন্দ্রে কেন্দ্রে দিলেই ওনারা নির্বাচনে যাবেন, এরকম কোন দলীয় সিদ্ধান্ত হয়েছে কিনা তা জানি না। কিন্তু না, ওটা না, আমি বলছি আর্মিকে ল এনফোর্সিং এজেন্সি হিসেবে আর্মিকে ডেপুট করতে হবে। কিন্তু সেটা তো একটি গুরুত্বপূর্ণ দাবি বিএনপির, যে নিয়ে কথা আসলে মন্ত্রিসভা বৈঠকে উঠেছিল। আচ্ছা, মুজাহিদুল ইসলাম সেলিম একটু যোগ করে একদম ছোট্ট করে আমি বলছি, সেনাবাহিনীর অধীনে নির্বাচন আমরা দেখেছি, গণভোট আমরা দেখি নাই, 100%-এর বেশি হয়ে গেছে কাউন্টিং। সুতরাং ব্যাপারটা এখানে না। 2 নম্বর কথা হলো, এই যে কার অধীনে নির্বাচন হবে
কেউ বলছে যে হাসিনার তখন অধীনে, কি সেই যে এই গণভোটের কথা যে আপনারা বলেন এটা কত সালে, question আমি বলছি, 79 সালে। জি, তখন কি মানে কেন্দ্রে কেন্দ্রে আর্মি পাহারা দিত? হ্যাঁ আর্মি তো ছিল, আর্মি তো নির্বাচন 2 নম্বর 2008 আগে দেয় নাই ওনার 96 ক্ষমতা আসছে কিভাবে? আর্মি ছিল না ভোট কেন্দ্রে? আচ্ছা। ওনারা কিভাবে মানে ক্ষমতা কাজে আসছে? আপনি বলতে চাচ্ছেন যে আপনারা সিল কি- চাপ্পর মারতে হলে That আর্মির is- সামনেও সম্ভব? সেইটা প্রধান বিষয় না। আমার কথাটা হলো আর্মি ডিপ্লয়মেন্ট প্রধান বিষয় না, এটা ওয়ান অফ দ্য স্টেপস হতে পারে। হ্যাঁ। 2 নম্বর আমি বলছি কার অধীনে নির্বাচন হবে। Yes. আমি মনে করি আওয়ামী লীগও ভুল বলছে আর বিএনপিও ভুল বলছে। একদল বলছে যে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে, আরেক দল বলছে সহায়ক সরকারের অধীনে। আমি বলছি জি। যে কোন সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। আমরা তো সেটাই বলছি। এবং নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনকালীন সময়ে নির্বাহী ক্ষমতা একটা বড় অংশ রেগুলার সরকারের হাতে না থেকে এটা যে নির্বাচন কমিশনের হাতে যাবে, জি। সেটা আমাদের শাহজাহান খান, constitution-এ শাহজাহান আছে। খান আপনার কাছে আমাকে আসতে হবে। কিন্তু রিয়াদ, সেইটাকে আরেকটা আমরাও কিন্তু সেটা বলি, সেলিম ভাই। একটা constitutional লাগবে। সেলিম ভাই, আমরাও সেই কথাই বলছি যে নির্বাচন করবে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ সরকার নির্বাচন করবে না, রেগুলার ওয়ার্কটা যেটা করার রুটিন ওয়ার্ক সেটুকু শুধুমাত্র সেই সরকারটা। না বলে রিয়াদ হোসেন সুমন দর্শক লিখছেন যে কবে আওয়ামী লীগ একগুঁয়েমি ছেড়ে সঠিক কাজটি করবে, নির্বাচনের একটা পথ বের করবে। সোহেল পারভেজও তা বলছেন। সংবিধান, আমার এই প্রিয় দর্শক ভাই, উনি নিশ্চয়ই এটা লক্ষ্য করেন নাই যে একটি সংবিধান দ্বারা রাষ্ট্র পরিচালিত হয় এবং সেই সংবিধানে পরিষ্কার বলা আছে এই সংবিধানে যে সরকার রাষ্ট্র পরিচালনা করছে সেই সরকার থেকেই নির্বাচন করবে, নির্বাচন কমিশনের অধীনে। সংবিধান আপনার 15 এখন প্রশ্ন হলো সেই জায়গায় আমি একটা কথা বলতেছি আপনাকে, 15 অ্যামেন্ডমেন্টের কথা বলছেন, 4th অ্যামেন্ডমেন্টের ক্ষমতা সব হাতে নিয়ে ফেলেছিলেন, আবার আমরা সেটা 5th অ্যামেন্ডমেন্ট করে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলাম, আবার 15 অ্যামেন্ডমেন্ট করে আপনাদের অধীনে নির্বাচন করতে হবে। অ্যামেন্ডমেন্ট করে তো আপনারা বঙ্গবন্ধুর মার্ডার মানে বিচার হবে না এটাও তো আপনারা করছিলেন। ওই সমস্ত কথা তো এলাম নাই। এখন প্রশ্নটা হলো যে আপনারা নির্বাচনে আসবেন। নাসির ভাই, আমি একটু শুধু প্রশ্ন করি যে আপনারা নির্বাচনে আসবেন কি আসবেন না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু নির্বাচন করব বাস এইটাই হলো কথা। ওরা নির্বাচন নির্বাচন চাই যে আপনারা আসেন, একসঙ্গে নির্বাচন আমরা করি। আপনারা চান আমাদের মিটিং করতে দেন না, আমাদের পারমিশন দেন না, আমাদের দেখি হবে, এগুলো নিশ্চয়ই হবে, কেন হবে না? আপনি নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নাই। নির্বাচন কমিশনকে ডিসি কে ট্রান্সফার করতে পারবে, পুলিশ কমিশনারকে উইথড্র করতে পারবে। নির্বাচন কমিশনের ক্ষমতা আছে। আপনারাও কম করেন নাই, মারপিট পুলিশ দিয়ে আপনি দিয়েছেন। নির্বাচন কমিশন নাসির শাহজাহান খান, আমাকে শেষ করতে হবে। আমি একটা কথা বলবো, আপনারা কমিশন নির্বাচন কমিশন নাসির ভাই, ডিসি কে উইথড্র করতে পারবে। আপনারা নির্বাচন কমিশন এই আর্মিদের মানুষ হত্যা করেন নাই, রাজনৈতিক নেতা কর্মীদের হত্যা করেন নাই, আপনারা ক্লিন হার্টের নামে এই আর্মি দিয়া আপনারা করেন নাই এই হত্যাকাণ্ডগুলো। আমার এলাকায় যুবলীগের তোতাকাণ্ডে আপনার এই আর্মি মার্ডার করে নাই। সুতরাং এগুলো আপনারা করেছেন। এবং আপনি যে কথাটা বললেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়েই বিএনপির সৃষ্টি হয়েছে। সুতরাং হ্যাঁ, কিন্তু সাংবিধানিক সমাধানের কোন উত্তর আসলে পাওয়া গেল না। সমাধানই তো সংবিধানে হলো প্রকৃত সমাধান, এখানেই সমাধান সংগৃহীত আছে। আওয়ামী লীগের নেতা এবং বিএনপির নেতা পরস্পরের বিরুদ্ধে যে অভিযোগগুলো করতেছে, দুইজনই সত্য কথা বলছে এবং দেশবাসী এই আপদ এবং বিপদের হাত থেকে কিভাবে উদ্ধার পাবে সেই পথ খোঁজার জন্য জনগণকে আমি আহ্বান অসংখ্য ধন্যবাদ দর্শক যারা ছিলেন রাজকাহনের প্রথম পর্বে। পরবর্তী পর্বে জলাবদ্ধতা, দায় কার দায়িত্ব কার, এই বিষয়ে আলোচনা করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাহুল ইসলাম, নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন এবং বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান। সঙ্গে থাকবেন আপনিও।